ক্যোতারো ইচিকাওয়া একজন অদ্ভুত চুপচাপ ছেলেপুলে, নিজেকে ভাবে এক ধরনের ডার্ক হিরো, যেন জেফ্রি ডাহমারের মতো কেউ। সে ভাবে ক্লাসের সবাইকে শেষ করে দেবে, বিশেষ করে সবচেয়ে জনপ্রিয় মেয়ে ইয়ামাদাকে। কিন্তু অদ্ভুতভাবে সে আতঙ্ক ছড়ানোর বদলে ধীরে ধীরে প্রেমে পড়ে যায়। ইচিকাওয়া হল একদম লোনার, যে লাইব্রেরির কোণে লুকিয়ে থাকে। একদিন সে দেখে ইয়ামাদা একটানা রাইস বল খাচ্ছে, যেন কদিন না খেয়ে আছে। তারপর এমনভাবে শব্দ করে, যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে যাচ্ছে। ইচিকাওয়া একদম হতবাক। সে ভাবত ইয়ামাদা ঠান্ডা আর এলিট, কিন্তু সে তো প্রায় একটা বোকার রানী। আরেকদিন সে দেখে ইয়ামাদা একাই বিশাল এক প্যাকেট চিপস সাবার করছে, যা আসলে 4 জনের জন্য যথেষ্ট। বিরক্ত হয়ে ইচিকাওয়া একটা বই পড়ে, যেন এই মেয়েটার বোকা লেভেল বিশ্লেষণ করতে পারে। কিন্তু তার মনোযোগ আবার ভেঙে যায় যখন দেখে ইয়ামাদা হোমওয়ার্ক করছে। ওদিকে ইয়ামাদা হঠাৎ বুঝতে পারে তার কাটার ছুরি আনতে ভুলে গেছে। তখন ইচিকাওয়া নিজের পকেট থেকে একটা বের করে দেয়, যেন সে কোনো হ্যান্ডিম্যান। কিন্তু ইয়ামাদা এতটাই ক্লুয়েলেস, তাকে সেটা হাতে ধরিয়ে দিতে হয়। ধন্যবাদ জানাতেই ইচিকাওয়ার ডার্কেজ লোনার ভাব একদম উড়ে যায়। এরপর ইয়ামাদা ওই কাটারটা নিয়ে চলে যায়, আর চলে যাওয়ার আগে দিয়ে যায় খালি চিপস প্যাকেট, যেন সেটা কোনো দামি উপহার। পরের দিন ইচিকাওয়া দেখে তার ডেস্কে ওই কাটারটা ফেরত এসেছে। বোঝে ইয়ামাদা ইচ্ছে করেই সেটা ফেরত দিতে ধরে রেখেছিল। সেই দিন ইয়ামাদার একটা বান্ধবীর পোস্টারে দাগ পড়ে যায়, তাই তাকে আবার বানাতে হয়। ইচিকাওয়ার সন্দেহ হয় ওই মেয়ে ইচ্ছা করেই ইয়ামাদার ক্ষতি করছে। প্রেজেন্টেশনের সময় সে লক্ষ্য করে ইয়ামাদা একদম লাইফলেস, যেন কিছু একটা কষ্ট হচ্ছে। তখন ইচিকাওয়া হঠাৎ নিজ দলের পোস্টার কেটে ফেলে, শুধু যেন কেউ ইয়ামাদার কান্না দেখতে না পায়। পরে কিছু ছেলে, ইনক্লুডিং কানজাকি, ইয়ামাদাকে নিয়ে ফালতু আলোচনা করে। বিরক্ত ইচিকাওয়া লাইব্রেরিতে ফিরে যায় এবং আবারও সেখানে দেখে ইয়ামাদাকে স্ন্যাক্স খেতে ব্যস্ত। এরপর কোবায়াশি আসে আর কথা বলে। তারপর কানজাকি এসে কোবায়াশিকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ইয়ামাদা এতটাই গাধা, কিছুই বুঝতে পারে না, যতক্ষণ না ইচিকাওয়া বই ফেলে দেয়। তখন ইয়ামাদা বুঝতে পারে সে আড়ালে ছিল। তাকে বিড়ালের মতো আচরণ করতে বলে, আর নিজেই শিখিয়ে দেয় কিভাবে করতে হয়। পরে ফেরার পথে ইচিকাওয়া দেখে ইয়ামাদা বাইরে সাজগোজ করে ঘুরছে। কিন্তু কেউ তার অটোগ্রাফ চায় না দেখে সে চুপচাপ চলে যায়। ইচিকাওয়া একা দাঁড়িয়ে পড়ে একটা ম্যাগাজিন কিনে ফেলে। বাসায় ফিরে দেখে ম্যাগাজিনে ইয়ামাদার একটা ফিচার আর্টিকেল। বুঝতে পারে স্কুলে যেই গোফি ফেরসনে দেখে তার বাইরে সে অনেক বড় কিছু। হতাশ হয়ে ম্যাগাজিন ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে জানে তার আর ইয়ামাদার জগতও এক না। সে নিজের পরীক্ষা ফেল করার কথাও ভাবে, যার কারণে সে মনে করে আর কারও ব্যাপারে ভাবারই দরকার নেই। পরদিন ইয়ামাদা স্কুলে যাওয়ার পথে এক জনপ্রিয় ছেলে, হরুয়া নানজো, তার সঙ্গে কথা বলতে চায়। ইয়ামাদার নাম্বার চায়। তখন ইচিকাওয়া বাইকে এসে একদম দুর্ঘটনার মতো ব্রেকে না চেপে গ্যাস দিয়ে বসে। বাইক উড়েই যায়। পরে কোবায়াশি ইয়ামাদাকে জানায় ব্যাপারটা। ইয়ামাদা যখন ইচিকাওয়াকে জিজ্ঞেস করে কেন সে বাইক নিয়ে এমন করল, সে বলে, ব্রেকের বদলে গ্যাস চেপে ফেলেছি। এই পোসিকহটেক অ্যাওকোয়ার্ডনেসে ইয়ামাদা হেসে ফেলে, আর ইচিকাওয়া লজ্জায় লাল। এরপর লাইব্রেরিতে ইয়ামাদা আবারও স্ন্যাক্স খেতে আসে। এবার তাকে পানি দরকার হয় খাবারটা মেশাতে। সে ছুটে যায় পানির ট্যাপের দিকে, কিন্তু যেহেতু সে একটু গাদা ধরনের, তাই প্লাস্টিকের পাত্রটা ঠিকমতো ভরতেই পারে না। হালকা একটু পানি নিয়ে আবার ফিরে আসে। ইচিকাওয়া বুঝতে পারে পুরো জায়গাটা ও গন্ডগোল করে ফেলছে, তাই সে পরিষ্কার করতে শুরু করে। ইয়ামাদা সেটা দেখে, কিন্তু তার সময় একেবারেই ফুরিয়ে এসেছে, তাই আবার দৌড়ে যায় পানি আনতে। ইচিকাওয়া জানে সে কতটা অগোছালো, তাই কোনো ঝামেলা হওয়ার আগেই সে দৌড়ে চলে যায় ইকোনমিক্স রুমে তাকে সাহায্য করতে। কিন্তু সেখানে পৌঁছে দেখে ইয়ামাদা তো ইতিমধ্যেই স্ন্যাক্স মেশাতে শুরু করে দিয়েছে। অবস্থাটা বড্ড অদ্ভুত, তাই ইচিকাওয়া জাস্ট পানি খেতে থাকে, যেন কিছুই হয়নি, যেন সে একেবারেই স্বাভাবিক। অথচ তার ভিতরে তখন ঝড় বয়ে যাচ্ছে। পরে খাবারের খালি প্যাকেট আবারও ইচিকাওয়াকে দিয়ে যায়, যেন ভালোবাসার চিহ্ন। ইচিকাওয়া ভাবে হয়তো ইয়ামাদা তার অন্ধকার চিন্তাগুলো ধরে ফেলেছে আর এখন তার সঙ্গে খেলছে। বাস্তবে মেয়ে তো গরমে ঘেমে গেছে ব্যাস। এই সময় কিছু ছেলে ফালতু কালচারাল পডকাস্ট রেকর্ড করতে শুরু করে। এক ছেলে ইয়ামাদার দিকে ক্রিপি ভাবে এগোয়। তখন ইচিকাওয়া বাধা দেয় আর তাকে থামায়, সত্যিকারের ক্রিপ জেকে সেটা বুঝিয়ে দেয়। সবশেষে ইয়ামাদা আবার লাইব্রেরিতে স্ন্যাক্স খাচ্ছিল। ইচিকাওয়ার ফ্যান দেখে সেটা ধার নেয়, চালিয়ে বলে, ভালো গন্ধ দিচ্ছে। ইচিকাওয়া ঢেনি করে, কিন্তু সে আবার শুকে একমতো হয়। আর ইচিকাওয়া একদৃষ্টিতে দেখে যায় ঘেমে উঠা ইয়ামাদাকে। হঠাৎ ফোন আসে। ইয়ামাদা টেবিলের নিচে লুকিয়ে পড়ে আর ইচিকাওয়াকে তার সিটে বসতে বলে। কিছুক্ষণ পর চিহিরো এসে খোঁজে, কিন্তু ইচিকাওয়া আড়াল রাখে। সোনাক্কাস অফার করলেও চিহিরো নেয় না, বলে ইয়ামাদা সবসময় তার অ্যালার্জির কথা মাথায় রাখে, এজন্য ওরা বেস্ট ফ্রেন্ড। চিহিরো যখন ইয়ামাদার প্রশংসায় পঞ্চমুখ, তখন হঠাৎই ইয়ামাদা টেবিলের নিচ থেকে লাফ দিয়ে বেরিয়ে আসে, যেন সে পুরো সময়টায় ওখানে লুকিয়েছিলি না। এই অপ্রত্যাশিত মুহূর্তে ইচিকাওয়া নিজেকে সামলাতে না পেরে সোজা বাথরুমে ছুটে যায়, কারণ তার কিশোর মন আর শরীর একসাথে একটু বেশি উত্তেজিত হয়ে পড়ে। প্রায় এক সপ্তাহ পর স্কুলের বার্ষিক কালচারাল ফেস্টিভ্যাল শুরু হয়। তাদের ক্লাস আয়োজন করেছে এক ভয়থেমড প্রদর্শনী। যথারীতি ইচিকাওয়া খুব একটা কাজে আসে না, কিন্তু হঠাৎ ইয়ামাদা তার কাছে এসে অনুরোধ করে সে কি ক্লাসের পোস্টারটা বানাতে সাহায্য করতে পারবে। আর ইচিকাওয়াও আশ্চর্যভাবে না বলতে পারে না। হারুর সাথে কাজ করার সময়
ইচিকাওয়ার মাথা প্রায় ফিউজ খেয়ে যায় যখন সে হারুর ডাবল ব্যারেল আকর্ষণের দিকে তাকায়। কিন্তু তখনই হঠাৎ ইয়ামাদা আবার এসে হাজির হয়, আর ইচিকাওয়ার আত্মা যেন শরীর ছেড়ে পালায়। পোস্টার বানানো শেষ হওয়ার পর ইয়ামাদা খেয়াল করে একটা কবরের পাথরে কেউ তার পদবি লিখে রেখেছে। ইচিকাওয়ার সন্দেহ হয় হারুর সাথে ইয়ামাদার কোনো গোপন শত্রুতা আছে কিনা। কিন্তু তখনই শো এসে ইচিকাওয়ার কলার চেপে ধরে আর তাকে স্বীকার করতে বাধ্য করে ওটা আসলে ইচিকাওয়াই লিখেছিল। ভাগ্যক্রমে হারু এসে পড়ে ঠিক তখনই। সে ব্যাখ্যা করে ও কেবল কিছু সাধারণ পদবি লিখছিল, ইয়ামেডে ছিল সেগুলোর মধ্যে একটা। সে প্রতিশ্রুতি দেয় ওটা মুছে ফেলবে। এরপর ইচিকাওয়া হারুকে সাহায্য করে এমনকি কবরের পাথর কিভাবে রং করতে হয় তাও শেখায়। আশ্চর্যজনকভাবে পরে ইয়ামাদা এসে ইচিকাওয়ার কাছে ক্ষমা চায়, কিন্তু ইচিকাওয়ারই মাথায় ঢোকে না সে ক্ষমা চায় কেন। সে তখন ভাবনার জালে জড়িয়ে আছে। হঠাৎ ইয়ামাদা আবার এসে হাজির। এইবার এসে বলল, তুমি কি আমার মেকআপ করে দেবে? ইচিকাওয়া এতটাই হকচকিয়ে যায় সে এক চিমটি মেকআপই কেবল দিতে পারে, তারপরই ভয় পেয়ে পেছনে সরে যায়। সেদিন বিকেলেই ইচিকাওয়া দেখে ইয়ামাদার দলকে নানজোর দল টেনে নিয়ে যাচ্ছে। সে আর কি করে, লুকিয়ে পেছন পেছন চলে, একদম গোপন অনুসরণকারীর মতো। আরও ভালোভাবে পেছনে পিছু নিতে সে এক ক্লাসরুম দিয়ে শর্টকাট নেয়। ঠিক তখনই ইয়ামাদা তার সামনে এসে হাজির হয় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি ওই ক্লাসের প্রদর্শনী কেমন লাগলো? তারপর তাকে ধরে টেনে ভেতরে নিয়ে যায়। ঘরের মধ্যে মেঝেতে ছড়িয়ে আছে তাদের শহরের বড় এক মানচিত্র। ইয়ামাদা পুরনো স্ন্যাক্সের দোকান দেখায়, আর এমনকি ইচিকাওয়ার বাসার ঠিকানাও জানতে চায়। দেখা যায় ইচিকাওয়ার বাসা তার বাসার কয়েক ব্লক দূরেই। ইচিকাওয়া ফোন বের করে মানচিত্রের ছবি তুলতে যায়, কিন্তু ইয়ামাদা ফোনটা কেড়ে নেয় আর নিজেই একটা সেলফি তোলে ওর সঙ্গে। পরদিন ইচিকাওয়ার মাথা একটু ব্যথা করে আর সে চলে যায় স্কুলের চিকিৎসাক্ষে। সেখানে শুয়ে থাকতে থাকতে তার চোখে পড়ে পরিচিত একজোড়া জুতো ইয়ামাদার। তারপর নার্স যখন পর্দা সরিয়ে দেয় তখন দেখা যায় ইয়ামাদা পাশেই শুয়ে ঘুমোচ্ছে। ইচিকাওয়া অবাক হয়ে চেয়ে থাকে নিশ্চল। হঠাৎ ইয়ামাদা জেগে উঠে দেখে ইচিকাওয়াই ওর পাশে বিছানায় শুয়ে আছে। সে হালকা হেসে বলে, ভালোই লাগছে, অন্তত পাশেরটা কোনো ঘেমে ওঠা গেমার না। এই কথা শুনে ইচিকাওয়ার হার্ট রেট তো একেবারে ছাদ ছুঁয়ে ফেলে। সে জিজ্ঞেস করে, কি হয়েছে? ইচিকাওয়া শুধু বলে, স্রেফ একটু মাথা ব্যথা। তখন ইয়ামাদা তাকে একটা ওষুধ আর এক গ্লাস পানি এগিয়ে দেয়। ইচিকাওয়া যখন পানি খেতে যায় তখন হঠাৎ খেয়াল করে এই গ্লাসটা ইয়ামাদাই ব্যবহার করেছিল, আর অ্যানিমে যুক্তিতে এটাকেই বলা হয় পরোক্ষ চুমু। অপ্রস্তুত হয়ে সে থেমে যায় আর চুপচাপ ফিরে যায় নিজের বেডে। ঠিক তখনই সে আবিষ্কার করে ইয়ামাদা ভুল করে তার ইউনিফর্মের বদলে ইচিকাওয়ার ইউনিফর্ম নিয়ে গেছে। নার্স জানিয়ে দেয় ইচিকাওয়াকেই পরে ইয়ামাদার ইউনিফর্ম ফিরিয়ে দিতে হবে। মুখে বারবার বলছে, আমি তো বাধ্য হচ্ছি, কিন্তু মনে মনে সে বেশ উপভোগী করছিল। একটা ইউনিফর্ম নিয়ে এমনভাবে ঘ্রাণ নিচ্ছিল যেন সেটা কোনো নেশার জিনিস। ইউনিফর্ম ফেরত দিতে যখন যাচ্ছে তখন ইয়ামাদা সোজা ওর পাশ দিয়ে হাওয়া হয়ে যায়। একবার তাকিয়েও দেখে না যে ইচিকাওয়া ওর ইউনিফর্ম ধরে আছে। এদিকে শো তার অদ্ভুত কালচার পডকাস্ট শুরু করে দেয়, মেয়ে নিয়ে এমন সব আলোচনা করে যা কারো মুখে আনা ঠিক না, এমনকি আবার আড়ি পাতার চেষ্টাও করে। তারপর ইচিকাওয়াকে একটি চিরকুট দেয় যা ইয়ামাদাকে পৌঁছে দিতে বলে, কিন্তু ইচিকাওয়া সেই চিরকুট না দিয়ে ইয়ামাদাকে দেয় সকালে আঁকা নিজের একটা ছোট্ট আঁকাবাঁকা স্কেচ। শো এরপর আবার তার আজব পডকাস্ট চালু করে আর শুরু করে বিশ্লেষণ, মেয়েরা কোনো অবস্থান পছন্দ করে। ইচিকাওয়া কৌতূহলবশত ইয়ামাদার পছন্দ বোঝার চেষ্টা করে মেয়েদের আচরণ খেয়াল করতে থাকে, কিন্তু মেয়েরা বুঝে ফেলে এবং সঙ্গে সঙ্গে সব বন্ধ করে দেয়। সেদিন পরে যখন ইচিকাওয়া এখনও ভাবছে ইয়ামাদার ব্যায়ামের ভঙ্গিমা কেমন হতে পারে, ঠিক তখনই ইয়ামাদা তার হাত ধরে ফেলে। ভাবছিল সে ওর চিপস চুরি করেছে। আর তখনই ইচিকাওয়ার মনে পড়ে হয়তো ইয়ামাদা আসলেই একটু আধিপত্য পছন্দ করে, হয়তো সে চায় সব নিয়ন্ত্রণ তার হাতে থাকুক। পরদিন পি ক্লাস চলাকালীন ইচিকাওয়া মাঠের একপাশে বসে থাকে আর ইয়ামাদা খেলার মাঝে হঠাৎ বলের ধাক্কায় নাকের উপর আঘাত পায়। শিক্ষক তাকে ইনফার্মারিতে পাঠান, আর ইচিকাওয়া চুপি চুপি ঢুকে যায়। পর্দার আড়ালে লুকিয়ে দেখে ইয়ামাদা একা বসে কাঁদছে। ইয়ামাদা কাঁদতে কাঁদতে বলছে, আগামীকাল ফটোশ্যুট, আর আমি সবাইকে ঝামেলায় ফেলছি। এই কথা শুনে ইচিকাওয়ার চোখেও জল চলে আসে, কারণ সে জানে এই মুহূর্তটা ইয়ামাদার কতটা গুরুত্বপূর্ণ ছিল। টিস্যু নিতে গিয়ে ইয়ামাদার হাত থেকে পড়ে যায় একটা আইডি হোল্ডার। ভেতরে দেখা যায় ইচিকাওয়ার আঁকা একটা স্কেচ রাখা। এই ছোট ছোট মুহূর্তগুলো এক ঝলকে চোখের সামনে ভেসে ওঠে, আর ঠিক তখনই ইচিকাওয়ার উপলব্ধি হয় সে ইয়ামাদাকে পছন্দ করে। পরদিন ইয়ামাদা স্কুলে ফিরে আসে আর বন্ধুদের কাছে ক্ষমা চায় তাদের চিন্তায় ফেলার জন্য। পরে ইচিকাওয়া খেয়াল করে ইয়ামাদা চিহিরোর দেওয়া একটা চিরকুট খুলে ফেলেছে। সে দেখে ইয়ামাদার ওয়েট টিস্যু শেষ হয়ে গেছে। ইচিকাওয়া সিদ্ধান্ত নেয় সে নিজের সব ওয়েট টিস্যু লাইব্রেরিতে রেখে দেবে যেন ইয়ামাদা ব্যবহার করতে পারে। কিন্তু যেমনটা আশা করা যায় ইয়ামাদা সেগুলো দিয়ে কেবল স্ন্যাক্স খাওয়ার পর হাত মোছেই। দিনের শেষে ইয়ামাদা আবার নিজের চেনা হাসিখুশি রূপে ফিরে আসে, আংশিকভাবে ইচিকাওয়ার কারণেই। পরদিন ইচিকাওয়ার মাথায় কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খায়, আসলে কাউকে পছন্দ করা মানে কি? তার কাছে এটা এমন কিছু মনে হয় যা কারও জীবনটাই এলোমেলো করে দিতে পারে। দুপুরে লাঞ্চ খাওয়ার সময় সে দেখে যে মেয়ে আগের দিন ইয়ামাদাকে বল মেরে দিয়েছিল সে পাশে বসে আছে। কিন্তু এসব ভাবনা দূরে সরে যায় যখন সে লাইব্রেরিতে আবার দেখে ইয়ামাদা স্ন্যাক্স খাচ্ছে। কিন্তু সে চুপচাপ বসে থাকতে পারে না, কারণ এমনভাবে খেলে পুরো জায়গাটাই নোংরা হয়ে যেতে পারে।
তাই সে একটু অদ্ভুতভাবে এগিয়ে গিয়ে বলে, চলো আরেক ধাপে যাওয়া যাক। ইয়ামাদা অবশ্য ওকে মজা করে উল্টা বলে, তাহলে তুমি গিয়ে নিয়ে এসো। ইচিকাওয়া ভাবার আগেই দৌড়ে বেরিয়ে যায়। ইয়ামাদা হাসতে হাসতে পেছন পেছন ছুটে এসে বলে, আরে মজা করছিলাম, চল একসাথে যাই। তারা ঢুকে পড়ে আর একসাথে কুকিং শুরু করে, ঠিক যেন হাইস্কুল ভার্সনের ওয়াল্টার আর জেসি। ইয়ামাদা ইচিকাওয়ার হাত ধরে তাতে গোলাপি বুদবুদে ভরা পানিয়ে ডুবিয়ে দেয়। তারপর সে পুরো পানীয়টাই খেয়ে ফেলে। ঠিক তখনই হঠাৎ এক শিক্ষক ঢুকে পড়ে, তাদের এই এক্সপেরিমেন্টাল কুকিং দেখে। ইয়ামাদা এতটাই ভয় পায় যে পানীয়টা খেতে গিয়ে গলায় আটকে যায়। এরপর ইচিকাওয়া খেয়াল করে, রেইনা, যে মেয়েটা ইয়ামাদাকে বল মেরেছিল, সে বারবার চেষ্টা করছে ইয়ামাদার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করতে। কিন্তু সমস্যা হল, ইয়ামাদা সবসময় চিহিরোর সাথে থাকে, একা পাওয়া যায় না। তাদের আরেক ক্লাসমেট সেরেনা রেইনাকে জিজ্ঞেস করে, সে এখনও দুঃখ প্রকাশ করেছে কিনা। রেইনা জানায়, ইয়ামাদার কারণে সে অনেক বদলে গেছে। এই নাটকটা ইচিকাওয়ার একদমই পছন্দ না। পরে লাইব্রেরিতে আবার ইচিকাওয়া আর ইয়ামাদা একসাথে থাকে। ইচিকাওয়া দেখে রেইনা আবার সেখানে, শুধু একটা সুযোগ চাচ্ছে, ইয়ামাদার কাছে ক্ষমা চাওয়ার। বুঝতে পেরে ইচিকাওয়া চুপচাপ চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে তারা একটু প্রাইভেসি পায়। কিন্তু ইয়ামাদা তাকে থামায়, হেসে বলে, চল ছবি তুলি, ফেস সুইচ করে। ইচিকাওয়া না করে দরজার দিকে পা বাড়ায়। সেরেনা ইচিকাওয়াকে একপাশে ডেকে নিয়ে গিয়ে বলে, একটু চুপ করে থাকো। সে দেখতে চায় রেইনা শেষমেশ ক্ষমা চায় কিনা। ইতিমধ্যে ইয়ামাদা নিজেই বরফ গলাতে এগিয়ে আসে। সে রেইনাকে জিজ্ঞেস করে, ফেস সুইচ করবে আমার সাথে। রেইনা প্রথমে ইয়ামাদার উপস্থিতির চাপ এড়াতে চায়, কিন্তু শেষে নরম সুরে বলেই ফেলে, সেই দিন যে বলটা লাগল, খুব দুঃখিত। কিন্তু ইয়ামাদা তো জানেই না সেটা রেইনার কাজ। উল্টা সে নিজের ব্যাগ থেকে একটা ক্যান্ডি বের করে রেইনার দিকে বাড়িয়ে দেয়, এই নাও, মিষ্টিমুখ করি। সব ঝামেলা শেষ হয়ে যাওয়ার পর ইচিকাওয়ার মনে হয়, ইয়ামাদাকে ঘিরে কত মানুষ চিন্তিত থাকে। তাতে অবাক হওয়ার কিছু নেই, কারণ সে তো একজন মডেল। সন্ধ্যার দিকে ইচিকাওয়া যখন একটা কনভিনিয়েন্স স্টোরে ঢুকছে, হঠাৎ ইয়ামাদা এসে পাশে দাঁড়ায়। হাসি মুখে বলে, ওই, নতুন সাইকেল কিনেছ নাকি? তারপর যেন হঠাৎ করেই বলে ফেলে, আমায় একটু বাড়ি পৌঁছে দেবে? ইচিকাওয়ার কাছে মনে হয় যেন জীবনের সবচেয়ে বড় জয় সে পেয়ে গেছে। ইয়ামাদা তার সাইকেলে উঠে বসে, আর জার্নির মাঝেই এমনভাবে প্রশ্ন করে, তুমি কি কোনো স্কুল ক্লাবে আছো? তারপর নিজেই বলে, আমি তো বাস্কেটবল ক্লাব ছেড়ে দিচ্ছি। এত কিছু হয়ে গেছে, আর মন টিকে না। চুপচাপ আবার বলে, তাহলে তোমার ক্লাবে জয়েন করে নিই না হয়? ইচিকাওয়ার কান লাল হয়ে যায়, হৃদস্পন্দন যেন হঠাৎ দ্বিগুণ। এই প্রথমবার তারা দুজন একটা আসল কথোপকথন করছে। কিন্তু ঠিক তখনই ইচিকাওয়া খেয়াল করে, সাইকেল এসে থেমেছে একটা থানার সামনে। মনে মনে সে ভাবতে থাকে, না না, এখনই পুলিশ এসে ধরে নিয়ে যাবে। দুজনে একসাথে একটা সাইকেলে, এটা তো পুরো আইন ভাঙা। তার মাথায় তখন রীতিমতো মহাপ্রলয়ের দৃশ্য ঘুরছে। কিন্তু হঠাৎ ইয়ামাদার কণ্ঠে আবার সে বাস্তবে ফিরে আসে। স্টেশনের সামনে নেমে পড়ার আগে ইয়ামাদা তাকে ধন্যবাদ জানায়, আর দেয় সেই স্ন্যাক ড্রিঙ্কটা, যা পুরো রাস্তা জুড়ে সে নিজে চুষে খাচ্ছিল। বিদায় জানানোর সময় ইয়ামাদা বলে, আচ্ছা চলি, আর ইচিকাওয়া এমন অপ্রস্তুত হয়ে যায় যে ভুল করে জার্মান স্টাইলের স্যালুট দিয়ে বসে। কয়েকদিন পর ইচিকাওয়া তার বোন কানার সাথে ম্যাকডোনাল্ডসে যায়। এটা যেন জীবনের সবচেয়ে বাজে টাইমিং, কারণ এখন সে যা কিছু চায় তার মধ্যে তার বোনের পাশে পাবলিক প্লেসে দাঁড়ানো সবচেয়ে কম চাওয়া জিনিস, বিশেষ করে এখন যখন সে ইয়ামাদাকে পছন্দ করতে শুরু করেছে। যেমনটা কপালে ছিল ঠিক তেমনটাই ঘটে। ইয়ামাদা তার বন্ধুদের সঙ্গে সেই রেস্টুরেন্টে ঢুকে পড়ে। ওদিকে ইচিকাওয়ার বোন কানা আবার সুযোগ ছাড়ে না, তার উচ্চতা নিয়ে ঠাট্টা করে বসে পুরো জায়গাটা অস্বস্তিকর করে তোলে। অবস্থা সামলাতে ইচিকাওয়া টেবিল ছেড়ে কাউন্টারের দিকে চলে যায় খাবার আনতে। ইয়ামাদা চুপি চুপি তার পেছনে আসে। শুরু হয় আলাপ, তোমার বোন? সে বলে, তোমাদের ভাইবোনের মতো রিলেশনশিপ দেখে একটু হিংসেই লাগছে। আমি তো একাই বড় হয়েছি। মেনুতে চোখ বুলিয়ে ইয়ামাদা বলে, আইসক্রিম খেতে মন চায়। কিন্তু পরক্ষণেই মনে পড়ে, ওহ, মানিব্যাগ আনাই হয়নি। ইচিকাওয়াই শেষমেশ তার খাবারের সাথে ইয়ামাদার আইসক্রিমও অর্ডার করে। কিন্তু ইয়ামাদা কি আর সাধারণ কিছু করে? সে তো আইসক্রিমটা নিয়েই না। পরদিন ইয়ামাদা শিক্ষক কক্ষে যেতে ভয় পাচ্ছিল বলে ইচিকাওয়া তার সাথে যায়। শিক্ষক রেগে গিয়ে বলে, স্কুল প্রিন্টারে স্ন্যাক সংক্রান্ত কিছু ছাপাও কি ঠিক? কিন্তু তখনই ইচিকাওয়ার ভিতরের ফিনিক্স রাইট জেগে ওঠে। সে দাঁড়িয়ে যায় ইয়ামাদার পক্ষ নিয়ে, যেন ছোটখাটো আইনজীবী। ও কিছু খারাপ করেনি, সরাসরি কোনো অপরাধ স্বীকারও করেনি। শিক্ষক অবাক, এ ছেলে তো ক্লাসে গাছের মতো চুপ থাকে, আজ হঠাৎ মুখ খুলে এমন যুক্তি। কক্ষ থেকে বের হওয়ার সময় ইয়ামাদা তাকে ধন্যবাদ জানায়, আর বলে, তোমার পছন্দের একটা ক্যান্ডি নিতে পারো। তারপর একদম হালকা সুরে বলে, আমাকে এখন থেকে নাম ধরে ডাকতে পারো। পরের দিন ক্লাসে সবাইকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়। ইচিকাওয়ার স্বপ্ন, ক্রাইম সিন, মর্গ দেখা, একেবারে ডার্ক ইনভেস্টিগেশন। কিন্তু শিক্ষক বলে, কে কোথায় যাচ্ছে সেই অনুযায়ী গ্রুপ গঠন করো। ইয়ামাদার দলে মাত্র দুজন, তাই শো ইচিকাওয়াকে টেনে নেয় ওদের দলে, আর হারা আর কেন্টা চলে যায় অন্য দলে। ইচিকাওয়া একটু ছলচাতুরি করে ইয়ামাদার দলে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর ইয়ামাদা সোজা এসে বলে, তুমি মিথ্যা বলেছ, বুঝি না আমি? তারপর হেসে বলে, তুমি আসলে অনেক বেশি বুদ্ধিমান, তোমাকে চেনা কঠিন না। সেদিন লাইব্রেরিতে হারা আর ইয়ামাদা গল্প করছে, আর ইচিকাওয়া পেছনে লুকিয়ে বসে গোদ নায়ে ফোন পড়ছে। হঠাৎ শোনে হারা আর কেন্টা এখন ডেট করছে। হারা জানতে চায়, ইয়ামাদা কি কাউকে পছন্দ করে? ইচিকাওয়ার কান ততক্ষণে রাডারের মতো টান টান। ইয়ামাদা বলে, আমি এখন সিঙ্গল, কাউকে দেখছি না।
ইচিকাওয়ার মনে যেন বিশাল এক বোঝা নেমে যায়। না আছে প্রতিদ্বন্দ্বী, না আছে 7 প্রাক্তন প্রেমিকের সাথে যুদ্ধের শঙ্কা। হারা একটা সেলফি তোলে, আর তখনই ইয়ামাদার চোখ পড়ে। ইচিকাওয়া শেলফের পেছন থেকে উকি দিচ্ছে। ইয়ামাদা সরাসরি ধরা দিয়ে দেয়, আর হারা বলে, ও তো এমনি। ওর কথা কেউ সিরিয়াস নেয় না। আঘাতের তীব্রতা আত্মার গভীরে। স্কুল ছুটির পর বৃষ্টি নামে। ইচিকাওয়া রেইনকোট পরে এসেছে, কিন্তু যাবার আগেই দেখে ইয়ামাদা বেরোচ্ছে। সে তার রেইনকোটটা এগিয়ে দেয়। ইয়ামাদা বলে, আমি ছাতা কিনতে যাচ্ছি, পরে কোটটা ফেরত দেব। ইচিকাওয়ার মনে পড়ে যায়, ওর তো মানিব্যাগ নেই। দৌড়ে ওর পেছনে যায় বৃষ্টির মধ্যে। ইয়ামাদার দেখা পাওয়া মাত্র সে ইচিকাওয়ার স্কুল ব্যাগ বাঁচাতে নিজের ব্যাগ দিয়ে ঢেকে ধরে। বলে, মানিব্যাগটা আমার ব্যাগে দিয়ে দাও। ইচিকাওয়া ব্যাগে হাত ঢোকাতেই দেখে ওর ছাতাটা তো ব্যাগেই ছিল। তবু সে কিছু না বলে কোট খুলে মানিব্যাগ ফিরিয়ে দেয়। পরে ইচিকাওয়া দেখে ছাতাটা একদম ঠিক আছে, মানে ইয়ামাদা মিথ্যে বলেছিল। এরপর সে ফের আসে, সাথে আনে নতুন ছাতা আর কিছু স্ন্যাক্স। আর পুরস্কার হিসেবে ইচিকাওয়াকে দেয় একটা আইসক্রিম। সেই মুহূর্তে ইচিকাওয়ার হৃদয় যেন বলে ওঠে, ওকে আমি সত্যি পছন্দ করি, ওই আইসক্রিম না। ওই মেয়েই ওর হার্টবিট বাড়িয়ে দেয় লাইটনিং ম্যাকুইনের গতিতে। পরের দিন তারা দলবল নিয়ে যায় ম্যাপফা স্টুডিও ভিজিটে। না, সিওকে গলা টিপে ধরতে না, বা অ্যানিমেটরদের মুক্ত করতে না। ভ্রমণ চলাকালীন শো ইয়ামাদাকে জিজ্ঞেস করে, তোমার পছন্দের মানগা কোনটা? ইয়ামাদা এক কথায় মুখ বন্ধ করে দেয়। দল বিভক্ত হওয়ার সময় এক আর্টিস্ট বেকি স্টাইলের এক পেইন্টিং দেখায়। ইচিকাওয়ার চোখ জ্বলে ওঠে। ইয়ামাদা খেয়াল করে। সে বলে, তুমি কি সামনে থেকে দেখতে চাও? ইচিকাওয়া হ্যাঁ বলতেই সে টেনে নিয়ে যায়। সবার জন্য জায়গা করো, এই ছোট রাজাকে আসতে দাও। যে কিনা বেকির প্রেমে। ছোট্ট ট্যুর শেষে সবাই এক লিফটে গাদাগাদি হয়ে ওঠে। স্পেসের অভাবে একে অন্যের গায়ে ঠেসে দাঁড়াতে হয়। ইয়ামাদার কিছু অতিরিক্ত নরম জিনিস ইচিকাওয়ার আশেপাশে বেশ চাপ সৃষ্টি করে। ইচিকাওয়া চোখ বন্ধ করে দেয়, নিজের এম্পায়ার হাকি অ্যাক্টিভ করে যেন পরিস্থিতি সহ্য করতে পারে। এরপর সে বলে, আমি একটু ওয়াশরুম ঘুরে আসি, কিন্তু কেউ শোনেই না। ফিরে এসে দেখে সবাই চলে গেছে, শুধু ইয়ামাদা দাঁড়িয়ে। সে বলে, আমি শুনেছিলাম, কিন্তু বাকিদের বলা ভুলে গিয়েছিলাম। দুজনে ট্রেন ধরতে দৌড়ায়, কিন্তু মিস করে ফেলে। পরের ট্রেন আসবে আরও 7 মিনিট পরে। দোষী বোধ করে ইয়ামাদা ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে দুঃখ প্রকাশ করে। সব দেরি তারই কারণে হয়েছে। কিন্তু ইচিকাওয়া একেবারে শান্তভাবে তাকে এক বোতল মিল্কটি এগিয়ে দেয়, যেটাকে সে মজা করে ডাকে এশিয়ান গার্ল এলিক্সির। সে জানায়, আসলে সেই দায়ী, কারণ সে সবাইকে বলে বাথরুমে গিয়েছিল। ইয়ামাদা হাসে, কারণ ইচিকাওয়া সেটা একেবারে প্রেস কনফারেন্সের মতো ঘটা করে বলেছিল। ট্রেন এসে গেলে ইচিকাওয়া একটু দূরে গিয়ে দাঁড়াতে চায়, কিন্তু ইয়ামাদা থামিয়ে দেয়, বলে, আবার আলাদা হয়ে যাব তো? ইচিকাওয়া মজা করে বলে, ওদের গ্রুপ নিশ্চয় এখন অনেক মজা করছে, কিন্তু মনে প্রাণে সে খুশি, কারণ সে তো ইয়ামাদার সাথেই আটকে গেছে। ইয়ামাদাও বলে সেও একই রকম অনুভব করছে। এরপর হারা আর কেন তার সম্পর্কের কথা তোলে, বলতে চায়, এক ক্লাসে থেকেও কিভাবে এমন প্রেম হয়। তারপর যোগ করে, আসলে গোপন সম্পর্কগুলোই বেশি মজার হয় না? সেই রাতে বাড়ি ফিরে ইচিকাওয়া পুরো ঘটনা শেয়ার করে, কিন্তু জানতে পারে তার বোন কানা আগেই সব ফাঁস করে দিয়েছে। সে মজা করে বলে, তুই স্কুলটা উপভোগ করছিস, স্বীকার কর। পরদিন স্কুলে যেতে যেতে ইচিকাওয়া ভাবে, হ্যাঁ, এখন সে স্কুলে আসা কিছুটা পছন্দই করে, যদিও ইয়ামাদা ছাড়া তার কোনো প্রকৃত বন্ধু নেই। স্কুল গেটে ইয়ামাদা একেবারে নিরাপত্তারক্ষীর মতো দাঁড়িয়ে হেসে হেসে সবাইকে অভ্যর্থনা করছে। ইচিকাওয়ার জন্য অপেক্ষা করছিল। সে এলে হাসিমুখে তাকে স্বাগত জানায় এবং আগের দিনের মতোই সাইকেল পার্কিংয়ে নিয়ে যায়। সেখানে ইয়ামাদা তাকে 3 খণ্ড রোমান্টিক কমেডি মাঙ্গা দেয়, যেটা সে পড়ছিল। জানায় কাজের জন্য স্কুলে আসতে পারবে না, কিন্তু ইচিকাওয়াকে সেটা পড়ে শেষ করতেই হবে। উত্তেজনায় সে একদম স্পয়লার দিয়ে দেয়। পরে ইয়ামাদা লাইব্রেরিতে ঢুকে দেখে ইচিকাওয়া এখনও পড়ছে না। সে একরকম জোর করেই পড়াতে বাধ্য করে। ইচিকাওয়া প্রথমে বিরক্ত হলেও মুহূর্তটা যেন স্বর্গের মতো লাগে। দুজনেই শেষে দুঃখ প্রকাশ করে, তারপর ইয়ামাদা বিদায় নেয়। যাওয়ার আগে ইচিকাওয়া জানতে চায়, কাল স্কুলে আসবি তো? ইয়ামাদা হেসে প্রতিশ্রুতি দেয়, যাই হোক না কেন, আমি আসব। রাতে ইচিকাওয়া মাঙ্গাটা পড়া শুরু করে আর ভাবে, ইয়ামাদা কিভাবে পড়ে। কিছু স্ন্যাক্সের কণা পড়ে তার হুডিতে। তখনই সে বুঝে যায়, এটাই তো ইয়ামাদার স্টাইল। পরদিন ক্লাসমেট সে কি হঠাৎ খেয়াল করে ইচিকাওয়া আর ইয়ামাদার মাঝে কিছু একটা চলছে। সে প্রশ্ন করে, তুই ওর সাথে এত কাছাকাছি কখন হলি? ইচিকাওয়ার মনে হয় সে কি বুঝি মারতে আসবে, কিন্তু না। সে কি তো জানতে চায়, ইয়ামাদার কোনো প্রেমিক আছে নাকি। মনে হয় সে কিও এখন ইয়ামাদার প্রতি দুর্বল হয়ে পড়েছে। আর তখনই তাকে পরিষ্কার উপলব্ধি ঘিরে ধরে। সে বলে, একটা মেয়েকে যদি সত্যি ভালোবাসিস, তাহলে তো নো নাট নভেম্বর না, নো নাট ফরএভার হয়ে যায়। এই শুনে ইচিকাওয়ার মাথায় ঘুরতে থাকে, সে কি সত্যি ভালোবাসে ইয়ামাদাকে? কারণ তার মনে তো কখনো অশোভন চিন্তা আসেনি ইয়ামাদাকে নিয়ে। সে কি তারপর ইয়ামাদার সৌন্দর্য বর্ণনা করতে থাকে, যা ইচিকাওয়াকে আরও বিরক্ত করে। তার মনে হয় ইয়ামাদাকে এভাবে কেউ দেখতে পারে না। কিন্তু যখন সে ক্লাসে ফিরে তাকায়, তখন ইয়ামাদার শরীরের বাঁক দেখে একটু দ্বিধায় পড়ে। আর তখনই ইয়ামাদা চোখ টিপে বলে, আমি তো আগেই বলেছিলাম। পরে লাইব্রেরিতে তারা খেয়াল করে নতুন একটা সাইন লাগানো হয়েছে, খাওয়া নিষিদ্ধ। ইয়ামাদা বিরক্ত হয়ে বলে, এটা তো এমনিতেই বোঝার কথা, সাইন দিয়ে লাভ কি? ইচিকাওয়ার মাথায় যায় না, কিন্তু বুঝতে পারে কারো না কারোই এই হল। তারা যায় শিক্ষকদের ঘরে। লাইব্রেরিয়ান বলে, একটা ক্যান্ডির খোসা পাওয়া গেছে, তাই এই সাইন। ইচিকাওয়ার মনে হয়
এটা যদি তাদের লাইব্রেরির শেষ সময় হয়। কিন্তু ইয়ামাদা এক বাক্স চকোলেট বের করে ঘোষণা দেয়, আমি আরও বাজে কাজ করেছি, এই সাইন আমাকে থামাতে পারবে না। ঠিক তখন লাইব্রেরিয়ান এসে পড়ে। চকোলেট লুকাতে গিয়ে ইচিকাওয়া তার হাত চেপে ধরে। শিক্ষক মিষ্টি দৃশ্য দেখে কিছু না বলেই চলে যায়। ইচিকাওয়া দুঃখিত হয়ে বলে, তোর চকোলেট তো নষ্ট করে ফেললাম। ইয়ামাদা বলে, একটু একা থাকতে দে। ইচিকাওয়া চলে যায়। পরদিন সে আবার ফিরে এলে দেখে ইয়ামাদা পড়ছে, যেন কিছুই বদলায়নি। সপ্তাহান্তে ইচিকাওয়া গুগলে ইয়ামাদার নাম সার্চ করে দেখে সে শুধু মডেল না, একদম প্রাইম টাইম টিভি অভিনেত্রী। কিন্তু সে যেই না নাটকটা দেখতে যায় তখনই সেটা শেষ। পরদিন ক্লাসে ঘোষণা হয় ম্যারাথন রান। ইচিকাওয়ার চরম দুশ্মন ইয়ামাদা দ্রুত তাকে ধরে ফেলে আর সে দৌড় শুরু করে। কিন্তু ইয়ামাদার লম্বা পা যেন ট্র্যাকের চেয়েও বড়। ইচিকাওয়া বলে, প্লিজ আমাকে ছেড়ে দে, সবাই দেখছে। তখন ইয়ামাদা একদম সিনেমার মতো নিজের ইউনিফর্ম ঠিক করে, আর ইচিকাওয়ার মাথা ধাক্কা খায় একদম সিস্টেম রিস্টার্ট লেভেলে। দৌড় শেষে ইয়ামাদা তার হাত বাড়িয়ে দেয়, টান দে তো। তারপর হারার সঙ্গে চলে যায়, রেখে যায় হতবুদ্ধি ইচিকাওয়াকে। পরে ইচিকাওয়া রেডডিট ঘাঁটতে থাকে। কিন্তু সে বুঝে যায় এরা তো জীবনে কোনো মেয়ের সামনে বসেইনি। এবং তখন সে আবিষ্কার করে এক দুঃস্বপ্ন, সে ইয়ামাদার ইউনিফর্ম পরে ফেলেছে। মেয়েরা ঠিক তখনই আলোচনা করছিল বয়ফ্রেন্ডের সাথে ইউনিফর্ম বদলানো নাকি একদম রোমান্টিক। ইচিকাওয়া ভয় পায় যদি কেউ জেনে যায়, তাই সে ক্লাসে সেই ইউনিফর্ম পরতে চায় না। কিন্তু তখন শিক্ষক সেকিকে ডাকে বোর্ডে প্রশ্ন সমাধান করতে। ইচিকাওয়া ভয় পায় সেকি যদি ইয়ামাদার ইউনিফর্ম দেখে ফেলে, তাই সে স্বেচ্ছায় বোর্ডে যায় আর একদম লজ্জাজনকভাবে ভুল করে বসে। দুপুরে ইয়ামাদা ডাকে ইনফার্মারিতে। সেখানেই সে ইউনিফর্ম ফেরত দেওয়ার আগে একবার গন্ধ নেয় খুব সাধারণভাবে। তারপর ইচিকাওয়াকে নিয়ে যায় হাইট মাপার যন্ত্রে, একদম উপরের অ্যাঙ্গেল। মাথা ঝিমঝিম করে ওঠে ইচিকাওয়ার। ইয়ামাদার উচ্চতা বের হয় 5 ফুট 7 ইঞ্চি, একদম দেবীর মতো। পরদিন গোটা ক্লাস উত্তেজনায় গরম। ইয়ামাদার সিনেমায় কাস্টিংয়ের খবর ছড়িয়ে পড়েছে। ইচিকাওয়াই একমাত্র বুঝতে পারে ওর ঠান্ডা মুখের আড়ালে কতটা নার্ভাস সে। কিন্তু এর মধ্যে শিক্ষক সিট প্ল্যান বদলে দেয়। ইচিকাওয়া সব গাছা দেবতার কাছে প্রার্থনা করে, ইস, যেন ইয়ামাদার পাশে বসতে পারি। কিন্তু ভাগ্য দেয় এক বিকৃত চরিত্রকে সামনে। হারা বসে তার পাশে, একটুখানি শান্তি। কিন্তু সমস্যা হয় ইয়ামাদা এত লম্বা যে বোর্ডটাই দেখা যায় না। সে ইয়ামাদার দিকে তাকালে সে মাঝে মাঝে হেসে দেয়। ইচিকাওয়া নাটক করে বই ভুলে গেছে, তাতে যেন ইয়ামাদার সঙ্গে বই শেয়ার করতে পারে। কিন্তু হারা ঠিকই ধরে ফেলে আর নিজের বই এগিয়ে দেয়। ইচিকাওয়া বোর্ড দেখতেই পারে না, তাই হারার কাঁধে ঝুঁকে পড়ে। হারা মিষ্টি মেয়ে, নোট দিতে রাজি হয়। এই দেখে ইয়ামাদা চটে যায়, সরাসরি বলে, তুমি তো হারার সাথেই বেশি মজা পাচ্ছ। ইচিকাওয়া বলে, আসলে তো তুমি বোর্ড ঢেকে রেখেছিলে। এই কথাতেই আবার ইয়ামাদার মুড বদলে যায়। পরে লাইব্রেরিতে ইয়ামাদা দুঃখ প্রকাশ করে সে রেগে গেছিল। ইচিকাওয়া বলে, আমার কথা নিয়ে এত চিন্তা করিস না, তোর সামনে এখন সিনেমার মতো বড় কিছু আছে। তখন ইয়ামাদা জিজ্ঞেস করে, তুই কি সিনেমা ভালোবাসিস? আর জানায় সে পরের সিনেমায় অভিনয় করছে। তারা একসাথে একটা ডায়লগ প্র্যাকটিস করে, কিন্তু আশেপাশের লোকজন অদ্ভুতভাবে তাকাতে থাকে। তখন ইচিকাওয়া বলে, চল একটু গোপন জায়গায় প্র্যাকটিস করি। তাই সে তাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যা খুবই নিকটে, প্রায় ঘনিষ্ঠতার পর্যায়ে। সেখানে সে জানায় সিনেমাটির মুক্তি হবে 2 বছর পর, তাদের গ্র্যাজুয়েশনের পর। সে জানতে চায় ও কি সিনেমাটি দেখতে যাবে। ও বলে হ্যাঁ, আর এটা ইয়ামাদাকে আরও অনুশীলনে উৎসাহ দেয়। সেই রাতে ইচিকাওয়া ইয়ামাদার শো দেখে এবং বুঝতে পারে যে সে আসলে কোনো সংলাপ বা স্ক্রিন টাইম পায়নি, বরং অধিকাংশ দৃশ্য থেকে কাটা পড়েছে। ও ভেবেছিল হয়তো ইয়ামাদা একটু দুঃখ পেয়েছে কারণ সে কিছু বলতে পারেনি। কিন্তু পরের দিন সে নিত্যদিনের মতোই শো নিয়ে চটপটে কথা বলছে। পরীক্ষার পর্ব শেষ হলে ইচিকাওয়া চিহিরোকে একটু পড়াশোনায় সাহায্য করে, কিন্তু ইয়ামাদা এর জন্য একটু ঈর্ষান্বিত হয় যে ও তার বন্ধুকে সাহায্য করছে। প্যারেন্ট টিচার মিটিংয়ের আগে চিহিরো ইয়ামাদাকে সতর্ক করে কঠোর পরিশ্রম করতে এবং ইচিকাওয়ার সাহায্য নিতে বলে, কারণ সে পড়াতে খুব ভালো। কিন্তু ইচিকাওয়াকে সতর্ক করে দেয় যে ইয়ামাদা মাঝে মাঝে একটু আবেগপ্রবণ হতে পারে। ইচিকাওয়া হাসি থাকতে চায়, কিন্তু চিহিরো টের পেয়ে কাঁচা প্রশ্ন করতে শুরু করে কেন সে এত ভদ্রভাবে কথা বলে। সে বলে সে শুধু ভদ্র আচরণ করছে, যদিও মাঝে মাঝে একটু মজাও করে। দিন শেষে তার বাবা মা আসতে শুরু করে, আর ইচিকাওয়া দেখে তার মা ঠিক ইয়ামাদার পরিবারের পাশেই বসেছে। ইয়ামাদার মা বেশ কড়া স্বভাবের এবং প্রতিটি ছোটখাটো ব্যাপারে মন্তব্য করে। এমনকি তার নিজের মাও একটু কড়া হয়ে যায় ওর সামনে। কিছুক্ষণ পরে তার মা ইয়ামাদার সঙ্গে কথা বলে, যিনি সত্যিই কথাবার্তা বলতে চান। তিনি বলেন ইচিকাওয়ার থেকে ইয়ামাদার সম্পর্কে অনেক কিছু শুনেছেন এবং মনে হচ্ছে ইচিকাওয়া স্কুলে অনেক মজা করছে। এটা শুনে ইয়ামাদা সত্যিই খুশি হয়। সে স্বীকার করে যে সে অনেক কথা বলে তার ছেলের সঙ্গে, এমনকি কথা বলতে গিয়ে হোঁচট খায়। মিটিং শেষে তার মা বলে যে ক্লাসে সক্রিয় থাকার জন্য সে সত্যিই প্রশংসার যোগ্য। তিনি তার এক সহপাঠীর কথা উল্লেখ করেন। যখন তার মা সহপাঠীর নাম জানতে চায়, সে বলে ইয়ামাদা, যা শুনে ইয়ামাদা একটু অবাক হয় কারণ সে ওদের কথা শুনছিল। পরের দিন ইয়ামাদা তার মাকে প্রশংসা করে যে সে অনেক ভালো আর স্নিগ্ধ, এমনকি তাকে কোনো কিছু খাওয়ায়। তারপর সে নিকটবর্তী হয়ে জিজ্ঞেস করে ইচিকাওয়া তার মাকে কি বলে ডাকে। বিষয়টা একটু বেশি ঘনিষ্ঠ হয়ে যাওয়ায় ইচিকাওয়া জিজ্ঞেস করে সে কি হোমওয়ার্ক করবে না।
ইজামাদা তার নোট বের করে এবং জিজ্ঞেস করে ও কি তাকে চিহিরোর মতো পড়াতে পারবে। ইচিকাওয়া রাজি হয়। লাইব্রেরির শিক্ষক যখন বের হয়ে আসে সে চিন্তিত হয় তারা মিষ্টির মোটকের জন্য ধরা পড়বে, তাই নির্বে শিক্ষককে বলেও লুকিয়ে রাখতে। কিন্তু ও খুব কাছাকাছি ছিল, তাই শিক্ষক ভারসাম্য হারায়। পরের দিন ভারী বৃষ্টি হয় এবং ইচিকাওয়ার বৃষ্টি ধাঁচা ভুলে যাওয়ায় তার বাধ্য হয়ে সাইকেল চালাতে হয়। বাড়ির পথে সে ইয়ামাদাকে দেখে, যিনি ওকে চিনতে পারে। সে সাথে সাথে রাস্তা বদলায় এবং বলে সে বৃষ্টি ধাঁচা ভুলে গেছে। ইয়ামাদা তার মাথার ওপর প্লাস্টিক ব্যাগ দেয়, কিন্তু কাজ হয় না। তাই সে সাইকেলের পেছনে বসে তার ছাতা ব্যবহার করে দুজনকেই বাঁচানোর প্রস্তাব দেয়। কিন্তু রাস্তা ভেজা ও পিচ্ছিল হওয়ায় ঝুঁকিপূর্ণ, তাই ইচিকাওয়া তাকে বাড়ি পর্যন্ত সাইকেলে নিয়ে যায়। পরবর্তীতে সে দেখে ইয়ামাদা প্লাস্টিক ব্যাগের মধ্যে কিছু ভুলে গিয়েছে, তাই সে স্টেশনে গিয়ে ওর জিনিস ফেরত দেয়। ইনস্টাগ্রাম দেখে হঠাৎ সে ঘুমিয়ে পড়ে এবং জ্বরের মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে। ঘুম থেকে উঠে বুঝতে পারে জ্বর হয়েছে, আর তাই কিছুদিন স্কুলে যায় না। বাড়িতে একা সময় কাটাতে থাকে টিভি দেখে। হঠাৎ দরজার ঘণ্টা বাজে। ইয়ামাদা চিন্তিত চেহারায় এসেছে। সে দ্রুত বেরিয়ে তাকে ধরা দেয়। ইজামাদা ওকে খাবার দেয় এবং অসুস্থ করার জন্য ক্ষমা চায়। খাবার দেওয়ার পর সে চলে যায়, কিন্তু ইচিকাওয়া তাকে চা খেতে বলে। ইচিকাওয়া নিজেকে একটু অস্বস্তি অনুভব করে, বিশেষ করে ইয়ামাদা তার বাড়িতে থাকার কারণে, তাই জামা পাল্টাতে যায়। পানির কেটলি গরম করার সময় সে চুলা চালু আছে ভুলে যায়। জামা পাল্টাতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। ইয়ামাদা চিন্তিত হয়ে তাকে খুঁজতে বাড়ির উপরে উঠে যায় এবং তাকে জ্বর নিয়ে অচেতন অবস্থায় পায়। সে তাকে বিছানায় সাহায্য করে এবং এমনভাবে জামা পরায় যেন ঠান্ডা না লাগে। ইচিকাওয়া তখনও অসুস্থ এবং অজ্ঞান অবস্থায় সে ইয়ামাদার উপরেই ঘুমিয়ে পড়ে, একদম কোমল আর আরামদায়ক। কিছু ঘণ্টা পরে সে উঠে দেখে তার বোন, যিনি ইচিকাওয়ার জন্য ইয়ামাদা যে চিঠি রেখেছে তা দেয়। পরের দিন তার মা বলে যে সে গত রাতে ইয়ামাদাকে দেখে এবং কতটা চিন্তিত ছিল দেখতে পেয়েছে। ইজামাদা ওর স্বাস্থ্য সম্পর্কে বারবার জানতে চেয়েছিল এবং শুনে খুশি হয়েছিল যে ইচিকাওয়া শীঘ্রই স্কুলে ফিরে যাবে। তার মা যোগ করে ইয়ামাদা একটু বুদ্ধি কম, অর্থাৎ একটু ধোঁকাবাজ। নাস্তা শেষে সে স্কুলে ফিরে যায়, আর হায়রানি ইয়ামাদা তাকে সকালেই প্রথম শুভেচ্ছা জানায়। জানা যায় ইয়ামাদা নিজেও সর্দিকাশিতে ভুগছিল এবং ওর কণ্ঠ একটি জঙ্গলের ভয়ঙ্কর শিকারীর মতো কাঁপছিল। সে বলে সবকিছু যেন স্বপ্নের মতো ছিল, আর যখন ইয়ামাদা জানতে চায় কি ধরনের স্বপ্ন, তখন শিক্ষক তাদের বিরক্ত করে। দিন শেষে ইয়ামাদা জিজ্ঞেস করে সে কি লাইন ব্যবহার করে। ইচিকাওয়া বলে হ্যাঁ, কিন্তু খুব কম। ইজামাদা তাকে লাইন স্টিকার দেখায় এবং বলে সে একটা পাঠাতে পারে। সে অস্বীকার করে, তাই ইয়ামাদা বলে তাদের ক্লাসের লাইন গ্রুপ নেই, অন্যদের আছে। ইচিকাওয়া বুঝতে পারে না সে কি বলতে চাইছে, তাই ইয়ামাদা মাথা ডেস্কে ঘষে দেয়, কারণ ইচিকাওয়া সত্যিই বোকা। ক্রিসমাসের কিছুদিন আগে মোকো বলছে যে তার ছেলে বয়ফ্রেন্ড দরকার ছুটির আগে, আর সে যদি সবাই থেকে ফোন নম্বর নিতে পারে তাহলে ছেলেটা পেয়ে যাবে। ইজামাদা ও রাজি হয় এটা ভালো আইডিয়া মনে করে, আর সাথে সাথে ইচিকাওয়ার নম্বর নেওয়ার চেষ্টা করে। কিন্তু মোকো ওকে ছাড়িয়ে যায় কারণ ইয়ামাদা একটু ধীরগতি, আর মোকো একবারেই ইচিকাওয়ার নম্বর পেয়ে যায়। সে ওর প্রোফাইল ছবিটাও চিনে, একজন অচেনা মহিলার ছবি, যাকে কেউ মনে রাখে না। মোকো এগিয়ে যাওয়ায় ইয়ামাদা পিছু হতে যায় আর ইচিকাওয়ার দিকে কথায় বলে, এটা আমারই হওয়া উচিত ছিল, এমন চোখে তাকায়। ইজামাদার বন্ধু ইয়ামাদাই আবার বলে সে অন্য কারো নম্বর নেওয়ার চেষ্টা করতে পারে, যেমন শিরো, যারা তাদের ক্লাসের সেরা ছাত্র এবং সবচেয়ে বুদ্ধিমান। ইজামাদা বলে শিরো আর ইশিমুরো একই অ্যাপার্টমেন্টে থাকে, আর তাদের বাবামারা বন্ধু। এটা শুনে ইচিকাওয়া ভিন্ন রকম ভাবনা ভাবতে শুরু করে, ভাবতে থাকে তারা গোপনের সম্পর্কিত। মোকো চাপ দেয় ইয়ামাদাকে ইচিকাওয়ার লাইন আইডি চাইতে। তাই যখন ইয়ামাদা ইশিমুরোর থেকে আইডি চাইতে যায়, যা আসলে ইচিকাওয়ার নম্বর চাইছিল, ইচিকাওয়া বুঝতে পারে সে আসলে তার নম্বর চেয়েছিল আগে, কিন্তু সে বুঝতে পারেনি। হঠাৎ সে উঠে দাঁড়ায়, কথোপকথন ছিন্ন করে দেয় আর ইয়ামাদাকে ইশিমুরোর নম্বর নেওয়া থেকে বিরত রাখে। এখন সে নিশ্চিত যে ইয়ামাদা তার নম্বর চাইছিল, আর সে প্রতিজ্ঞা করে শীঘ্রই ইয়ামাদার নম্বর নেবে। সেই রাতে ইয়ামাদা যে মাঙ্গা দিয়েছিল তা পড়তে পড়তে সে লক্ষ্য করে মাঙ্গার প্রধান চরিত্রগুলো তার নিজের পরিস্থিতির সাথে কতটা মেলে। কিন্তু তার বাকি মস্তিষ্ক ধীরগতির কারণে এটা পুরোপুরি বুঝতে পারে না, মনে করে এমন ছেলেরা বাস্তবে নেই। মাঙ্গা বিশ্লেষণ করার পর তার ইন্টারঅ্যাকশনসগুলো এখন অর্থপূর্ণ মনে হতে থাকে। পরের দিন সে আবার দেখল যে ও একই ছেলেটাকে ইয়ামাদার কাছে যায়, এবার তার সাথে একজন ব্যাকআপ মেয়ে আছে। চিহিরো ওর উদ্দেশ্য বুঝতে পারে, কিন্তু যখন ওই ছেলেটি ইয়ামাদাকে আমন্ত্রণ জানায়, সব যুক্তি উড়ে যায়। ইজামাদা জানে ওই ছেলেটির উদ্দেশ্য কি, তাই চিহিরোকে বলে সে তার সাথে যাবে না। বাকিরা সবাই ছেলেটির আসল মনোভাব বুঝতে পারে, কেবল ইচিকাওয়াই বোঝে না। ইজামাদা যখন তার যুক্তি বোঝাতে চায়, ইচিকাওয়া ভুল ভাবছে সে বিনয়ী হচ্ছে, যা ওর স্বভাবের বাইরে। পরে লাইব্রেরিতে ইচিকাওয়া দেখল ইয়ামাদা কাঁদছে। ওর সঙ্গে দেখা করে ইয়ামাদা খুশি হয় এবং জিজ্ঞেস করে সে কি ভিডিও গেম খেলতে পারে। কিন্তু ইচিকাওয়া আগের এলিট গেমার বলার সমস্ত বিব্রতকর কথা মনে পড়ে। ইজামাদা বলে তার বাবা গেমার এবং ওদের কাছে অনেক ধরনের গেম কনসোল আছে। ঠিক তখন কিছু মেয়েরা এসে ওদের বিরক্ত করে ইয়ামাদার সম্পর্কে জানতে চায়। ইজামাদা বারবার অস্বীকার করে যে তার কোনো বয়ফ্রেন্ড নেই, আর ইচিকাওয়াকে বলেও সত্যটা বলতে। মেয়েরা বুঝতে পারে তারা অনেক দূর গিয়েছে, তাই চলে যায়। ইচিকাওয়া ইয়ামাদাকে বলে অন্যদের সামনে ওর সঙ্গে বেশি সময় কাটানো উচিত নয়। কিন্তু নানজো, বিরক্তিকর ছেলেটি, আবার আসে এবং পরিস্থিতি উত্তেজিত করে।
তাই ইয়ামাদা ইচিকাওয়াকে এক গভীর কঠোর তাকান দেয়, যাতে নানজো বুঝতে পারে সে ইতিমধ্যে বেঁধে গেছে। নানজো চলে গেলে ইয়ামাদা তৎক্ষণাৎ ইচিকাওয়ার কাছে ক্ষমা চায় তার আচরণের জন্য। হেঁটে যাচ্ছিল, ইচিকাওয়া শুনতে পায় মোকো চিহিরোকে নানজোর ব্যাপারে ডেসক্রাইব করছে। বলছে সে স্পষ্টতই ইয়ামাদার কাছে পৌঁছানোর জন্য তাকে ব্যবহার করছে। সেই রাতে ইচিকাওয়া আবার ভেবে যায় হয়তো ইয়ামাদাও ওর ব্যবহার করছে। সে তাদের সত্যিকারের মুহূর্তগুলো সন্দেহ করতে শুরু করে, ভাবতে থাকে সেগুলো হয়তো শুধু ওকে ঠকানোর পরিকল্পনার অংশ। পরের দিন থেকে সে ইয়ামাদাকে এড়াতে শুরু করে এবং আগের মতো ব্যবহার বন্ধ করে দেয়। কয়েকদিন স্কুল থেকে দ্রুত বেরিয়ে যায়, যোগাযোগ এড়িয়ে, যতক্ষণ না ইয়ামাদা তাকে অনুসরণ করে এবং বাধা দেয়। সে তার সামনে এসে জিজ্ঞেস করে সে কি ওর প্রতি রুষ্ট, কিন্তু ঝাপছাপান ইচিকাওয়া শুধু বলে আমার যেতে হবে। ইয়ামাদা কাঁদতে শুরু করে এবং যাই ভুল করেছিল তার জন্য ক্ষমা চায়। কিন্তু ইচিকাওয়া যখন ফিরে তাকায়, বুঝতে পারে ইয়ামাদা সত্যিই আন্তরিক। সে সবসময় সদয় আর উৎসাহদায়ক ছিল, কখনো ইচ্ছাকৃতভাবে তাকে আঘাত দেয়নি। সে বুঝতে পারে যে সে নিজেই আগের মতো মানুষদের বিদ্বেষ করার কারণ খুঁজছে। তাই সে ইয়ামাদাকে বলে সে আসলে রুষ্ট নয়, শুধু ব্যস্ত ছিল। এটা শুনে ইয়ামাদা তাকে শক্ত করে জড়িয়ে ধরে, তারপর দ্রুত ক্ষমা চায় এতটা কাছাকাছি আসার জন্য, কারণ জানে সে সাধারণত এটা পছন্দ করে না। কিন্তু ইচিকাওয়া বলে সে কখনো এমন কিছু বলেনি। ওহ ভাই। মীমাংসার পর ওরা একসাথে বাড়ি ফিরছিল। ইয়ামাদা জিজ্ঞেস করল ইচিকাওয়া ক্রিসমাস ব্রেকে কি করবে। ইচিকাওয়া জানায় ওরা প্রদেশে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাবে। সেই সাথে সে ইয়ামাদাকে ওর দেয়া মাঙ্গাটা ফিরিয়ে দেয়। একটানে পুরোটা পড়ে শেষ করেছে সে। ইয়ামাদা শুরু করে ওকে ইন্টারভিউ নেওয়ার মতো করে প্রশ্ন করতে, আর দেখা যায় ওদের পছন্দ অনেক কিছুতেই মিলে যায়। ইয়ামাদা প্রতিশ্রুতি দেয় পরবর্তী খণ্ড সে ইচিকাওয়াকে অবশ্যই দেবে। কিন্তু পরদিন সে ভুলে যায় মাঙ্গাটা আনতে। বলে ক্রিসমাসের আগেই সব দিয়ে দেবে, আর জোর দিয়ে বলে এটা না পড়লে জীবনই বৃথা। সেদিন দিনের শেষে অবশেষে ইয়ামাদা ইচিকাওয়ার লাইন আইডি চায়। ইচিকাওয়া তা দিয়ে দেয়। এভাবেই পরের দিনের ডেট পাকা হয়ে যায়। পরদিন ইচিকাওয়া নিজের স্টকার লুক নিজেকে সাজিয়ে নির্ধারিত স্থানেই হাজির হয়, তাও অনেক আগে। ভাবে সে আগেই এসেছে, কিন্তু দেখা যায় ইয়ামাদা ওখানে আগেই উপস্থিত। ইয়ামাদাও আগেই এসেছে, এই ভেবে ঠিক জায়গায় আসছে কিনা তা নিশ্চিত হতে চায়। ইচিকাওয়া একটু ঘুরে ঘুরে আসে যেন ইয়ামাদা ওকে দেখে চিনে ফেলে, কথা না বলেই। নিঃশব্দে তার রিজ কাজ করে দেয়। ইয়ামাদা হাসে, বুঝে যায় ইচিকাওয়াই এসেছে। যদিও এটা একদমই সত্যি না। দেখা হতেই ইচিকাওয়া মাঙ্গা চায়, কিন্তু ইয়ামাদা ওকে একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে চায়, যেটা সে অনেক দিন ধরে দেখতে চাইছিল। রেস্টুরেন্টে ঢোকার পর ইচিকাওয়া বুঝে যায় ইয়ামাদা কত সুন্দরভাবে ড্রেস আপ করেছে, আর সে যেন কোনো পপ আইডলকে ছুরি মারতে এসেছে। তাই সে নিজের মাস্ক খুলে ফেলে, আর এখন তার চেহারা এমন যেন তার নিনটেন্ডো সুইচ কেউ চুরি করে নিয়ে গেছে। ইয়ামাদা তাকে ওর ব্যাগটা ধরতে দেয়, তারপর এমনভাবে ধাক্কা দেয় যেন আমেরিকান ফুটবল খেলছে। ক্যাফের ভেতরে ঢুকে ইচিকাওয়া তো আটকে ওঠে, সবকিছু এত দামি। সে শুধু এক কাপ সস্তা কফি অর্ডার করে, আর ইয়ামাদা মেনুর সবচেয়ে দামি আইটেমটা নিয়ে ফেলে। খাবার আসার পর কথা শুরু হয়, আর ইচিকাওয়া একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে কেন সে সবসময় কালো জামা পরে সেটা বোঝাতে গিয়ে। বুঝতে পারে খুবই অদ্ভুত শোনাচ্ছে সে, তাই কথা ঘোরাতে চেষ্টা করে। সে জানে ডেট শুরু হবার পর থেকে সে সামাজিক পয়েন্টে শুধু লস খাচ্ছে। এ অবস্থায় তার ডেটে আসাটাই যেন ভুল মনে হতে থাকে। এই সময় ইয়ামাদা হঠাৎ তার ফোনটা ইচিকাওয়াকে দেয় ছবি তুলতে বলে। সে ভাবতে থাকে এটা ইনস্টাগ্রামের জন্য, কিন্তু ইয়ামাদা বলে না, তোমাকে পাঠাবো বলেই তুলছি। ইচিকাওয়া ওর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলে ইয়ামাদা হঠাৎ ঝুঁকে এসে বলে আসল জিনিসটা তো সামনে দাঁড়িয়ে আছে। পরে তারা শপিং করে, আর ইয়ামাদা তাকে জিজ্ঞেস করে কোনো পোশাকটা ওর বেশি মানাচ্ছে। ইচিকাওয়া যখন পছন্দ জানায়, তখন তার কল্পনায় চলে আসে একদম অন্য দৃশ্য, তবে দ্রুতই বাস্তবতায় ফিরে আসে এবং দোকান ছেড়ে যেতে চায়। কিন্তু ঠিক তখনই সে দেখে ওর বোন কানা বন্ধুদের সঙ্গে কাছেই। সে অস্থির হয়ে পড়ে, ইয়ামাদাকে বলে চুপ থাকতে, না হলে কানা দেখে ফেলবে। ইয়ামাদা বলে সে কি কানাকে হ্যালো বলতে পারে। ইচিকাওয়া বলে আরেকদিন দেখা করিও। কানা যখন ওদের দিকে এগোয়, ইয়ামাদা হুট করে ওকে ড্রেসিং বুথে টেনে নিয়ে যায়। সেখানেই সে চুক্তি করে তোমাকে অবশ্যই আমাকে তোমার বোনের সঙ্গে পরিচয় করাতে হবে। এরপর কিছু এলোমেলো কাণ্ড করে তারা শিবুজার রাস্তায় হাঁটতে শুরু করে। চারদিকে জোড়ায় জোড়ায় প্রেমিক প্রেমিকা দেখে ইচিকাওয়ার মনে হতে থাকে তারাও বুঝি এক জোড়া। ইয়ামাদা দুঃখ করে বলে তোমাকে শুধু আমি যেই জায়গাগুলোতে যেতে চেয়েছি সেগুলোতেই টেনে এনেছি, বিরক্ত লাগেনি তো। ইচিকাওয়া এবার খোলামেলা কথা বলে জানায় সে সাধারণত বাইরে ঘোরে না, কিন্তু আজকের দিনটা তার কাছে খুব স্পেশাল। তুমি যেভাবে আমাকে সময় দিলে আমি সত্যিই খুব খুশি হয়েছি। ইয়ামাদা এটা অনুভব করতে পারে, আর তাই সে ইচিকাওয়াকে গিফট দেয় একটা মাফলার। এরপর তারা যায় শহরের সেন্টারে, যেখানে এক অপূর্ব ক্রিসমাস লাইট শো চলছে। ডেটের এক নিখুঁত সমাপ্তি। ট্রেন স্টেশনে মানুষের ভিড় তাদের আলাদা করে দিতে চায়, কিন্তু ইয়ামাদা তার হাত ধরে একদম গন্তব্যে পৌঁছানো পর্যন্ত ছাড়ে না। কিন্তু এখানেই শেষ নেয়। যখন তারা শান্ত চাঁদের আলোয় ভরা গলিপথে হেঁটে বাড়ির দিকে যায়, তাদের হাত এখনও একে অপরের হাত ধরে আছে। মনে হয় যেন পুরো দুনিয়ায় শুধু তারা দুজনই আছে। তারা ইচ্ছে করেই ধীর পায়ে হাঁটে, এই মুহূর্তটা যেন চিরকাল থাকে। যেখানে দুজনের রাস্তা আলাদা, ইচিকাওয়া বলল হ্যাপি নিউ ইয়ার, কিন্তু ইয়ামাদা থামিয়ে দেয়। নতুন বছর আসতে এখনো কদিন বাকি, তাই বিদায় বলার দরকার নেই।
আমি চাই এই মুহূর্তটা একটু আর টিকে থাকুক। পরদিন ইচিকাওয়া পরিবারের সঙ্গে প্রতিবছরের মতো আইটা যায় দাদুদাদির সঙ্গে দেখা করতে। কিন্তু এবার তার চিন্তা অন্যরকম, ওর বোনের পাশেই ঘুমাতে হবে, আর সে তো এখন 10 মেয়েকে ইমপ্রেস করার মিশনে। সে ইয়ামাদাকে ছবি পাঠানোর প্রতিশ্রুতি মনে করে তাই ফটোগ্রাফি করতে বের হয়। কিন্তু আলো খারাপ, তাই সে বাইরে যায় পরিবেশ বোঝার জন্য। ভালো অ্যাঙ্গেল খুঁজতে গিয়ে হঠাৎ এক ছোট পাহাড় থেকে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। কয়েক ঘণ্টা পর কানা এসে ওকে খুঁজে পায়, জিজ্ঞেস করে হাঁটতে পারবে কিনা। ওর হাত ভেঙে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসায় ফেরার পথে ওর মা খুশিতে বলে, অবশেষে হাত ভাঙলে, সমাজে অংশগ্রহণ শুরু করেছ মনে হয়। রাতে সে ইয়ামাদাকে এক হাতে ঝুলন্ত সেলফি পাঠায়। সঙ্গে সঙ্গে ইয়ামাদা ফোন করে উদ্বিগ্নভাবে। কানা ঘুমিয়ে পড়েছে নিশ্চিত হয়ে ইচিকাওয়া কল ধরে। স্ক্রিনে দেখে ইয়ামাদা যেন কোনো টুইচ স্ট্রিমারের মতো পোশাকে আছে। ইয়ামাদা জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? ইচিকাওয়া বলে, একদম ছোট একটা দুর্ঘটনা, কিছু না। তখন ইয়ামাদা বুঝতে পারে সে আসলে কি পড়ে আছে, আর লজ্জায় গাল লাল করে। ইচিকাওয়া জানায়, দুর্ঘটনার কারণে তারা টোকিও ফিরবে আগেভাগেই। অবশেষে ইচিকাওয়ার সবচেয়ে বড় দুঃস্বপ্ন সত্যি হয়ে যায়। সে দেখে কানা তাদের ভিডিও কল দেখছে। কানা বলে, ইয়ামাদা তো দেখতে বেশ কিউট। এটা কি কায়দে? ইচিকাওয়া প্রশ্নটা এড়িয়ে যায়, ভয়ে যে এবার তাকে নিয়ে টিজ শুরু হবে। কিন্তু আশ্চর্যভাবে কানা কিছুই বলে না, শুধু ঘুমিয়ে যায়। পরদিন ইয়ামাদা আবার ফোন করে এবং বলে, চলো চাঁদ দেখতে দেখতে ভার্চুয়াল ড্রিঙ্ক করি। এরপর দিন ইচিকাওয়া ইয়ামাদার জন্য একটা সুভেনির কিনে টোকিও ফেরে। পথে কানা তাকে জিজ্ঞেস করে ইয়ামাদার ব্যাপারে। কানা চমকে ওঠে যখন বুঝতে পারে এটাই সেই ইয়ামাদা যে একদিন তাদের বাসায় এসে একটা নোট রেখে গিয়েছিল, যেটাতে ইঙ্গিত ছিল ইচিকাওয়ার সাথে তার কিছু হতে পারে। বাড়ি ফিরেই ইচিকাওয়া দৌড়ে যায় ইয়ামাদার কাছে মাঙ্গাটা ফেরত দিতে আর সুভেনিরটা দিতে। পথে সে ইয়ামাদা আর তার কুকুর তোড়োকে দেখে, যে দেখতে হুবহু সেই কুকুরের চাবির রিঞ্জের মতো যেটা সে কিনেছিল। পার্কে পৌঁছানোর পর ইয়ামাদা তোড়োর সাথে খেলা করে, আর ইচিকাওয়া বেঞ্চে বসে সঠিক মুহূর্ত খুঁজতে থাকে গিফটটা দেওয়ার জন্য। কিছুক্ষণ পর ইয়ামাদা তার কাছে এসে বলে, তোড়োকে একটা কমান্ড দাও, কিন্তু তোড়ো কোনো রেসপন্স দেয় না। তখন ইয়ামাদা নিজেই এগিয়ে আসে, একটা স্মুথ মুভে ইচিকাওয়ার হাতটা ধরে। ইচিকাওয়া তখন বলে যে সে মাফলাটা ফেরত দিতে চায়, কিন্তু ইয়ামাদা চায় সে সেটা রেখে দিক। এরপর ইচিকাওয়া অবশেষে তাকে সেই কুকুরের চাবির রিংটা দেয়, যেটা সে অনেকক্ষণ ধরে দিতে চাইছিল। ইয়ামাদার মুখে খুশির অভিব্যক্তি প্রমাণ করে এই গিফট তার খুব পছন্দ হয়েছে। ফিরতি পথে ইয়ামাদা জিজ্ঞেস করে, নতুন বছরের দিন মন্দিরে আসবি তো? ইচিকাওয়া হ্যাঁ বলায় সে হাসিমুখে বিদায় নেয়। 2 দিন পর ইচিকাওয়া দোকানে কিছু কিনতে যায়। সেখানে নানজো তাকে ধরে ফেলে এবং টেনে রেস্টুরেন্টে নিয়ে যায়। নানজো এখনও ইয়ামাদাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। ইচিকাওয়া বলে তার কাছে ইয়ামাদার লাইন আইডি নেই। কিন্তু হঠাৎ ফোনে ইয়ামাদার নাম ভেসে ওঠে এবং সে ধরা খেয়ে যায়। নানজো তখন পাশের মেয়েটিকে বলে, আমার জন্য একটা স্যান্ডউইচ আন। মোচা চলে গেলে নানজো বলে, আমি কাউকে বলবো না যে তুই আমাকে ইয়ামাদার নাম্বার দিয়েছিস। কিন্তু এবার ইচিকাওয়া আর সহ্য করতে পারে না, তাকে স্পষ্ট করে বলে, আমার সামনে থেকে বিদে। এরপর মুকা এসে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিতে বলে। পথে সে ইচিকাওয়াকে বলে, তুই আজ যা করেছিস সেটা সাহসের কাজ। তোর গলায় এখন আত্মবিশ্বাসের জোর আছে। ইচিকাওয়া স্বীকার করে, আমি এটা করেছি কারণ আমি ইয়ামাদাকে পছন্দ করি, আর কারও বিরক্তি সহ্য করব না। পরদিন ইচিকাওয়ার পরিবার একসাথে মন্দিরে যায়। আধা ঘণ্টার মধ্যে ইয়ামাদার সাথে তার দেখা হওয়ার কথা, কিন্তু এখন সে অজুহাত খোঁজে। হঠাৎ তার মা দূর থেকে ইয়ামাদাকে চিনে ফেলে এবং বলে, ও তো কারো জন্য অপেক্ষা করছে। কানা তখন বলে, ওর তো একটা প্রেমিক আছে মনে হচ্ছে। ইচিকাওয়া বারবার অস্বীকার করে, কিন্তু ততক্ষণে ঝামেলা এতটাই বড় হয়ে যায় যে ইয়ামাদা নিজেই এগিয়ে এসে নতুন বছরের শুভেচ্ছা জানায়। মন্দিরে গিয়ে ইচিকাওয়া এক হাতে প্রার্থনা করে। তখন ইয়ামাদা বলে, তোড়োকেও তো প্রার্থনা করতে হবে। সে তখন ওর উপরে এসে একসাথে প্রার্থনা করে, যেন দুজনের মন এক হয়ে যায়। এরপর ইয়ামাদা বলে, আমার বাসায় চল। কানা তৎক্ষণাৎ রাজি হয়ে যায় এবং সবাই মিলে ইয়ামাদার বাসায় যায়। বাসায় গিয়ে কানা টিজ করতে থাকে, কিন্তু ইচিকাওয়া দেখে ইয়ামাদা সেই কুকুরের চাবির রিং পড়েছে, যেটা তার বোনের চাবির রিঞ্জের জোড়া। সে দ্রুত ইয়ামাদার কোমর চেপে ধরে সেটা ঢাকার জন্য। কানা অবাক হয়ে বলে, তোমরা এতটা ক্লোজ কখন হলে? এরপর কানা ইয়ামাদাকে দেখায় ইচিকাওয়ার বুক। ইয়ামাদা খুশিতে লাফিয়ে পড়ে যখন সে দেখে ইচিকাওয়ার 5ম শ্রেণীর ইমোলুক। কানা এরপর দেখায় মিডল স্কুল, জুনিয়র হাই সব ছবি। কিন্তু গ্রীষ্মকালীন ক্যাম্পের ছবি নিয়ে কথা উঠতেই ইচিকাওয়া চুপ মেরে যায়। কানা বিদায় নেয়, যেন উইংম্যানের কাজ শেষ। যাওয়ার আগে কানা ইয়ামাদাকে বলে, ধন্যবাদ আমার ভাইয়ের পাশে থাকার জন্য। উত্তরে ইয়ামাদা বলে, আমি তোমার বড় বোন হতে পারি? কানা মুচকি হেসে হ্যাঁ বলে। এরপর ইয়ামাদা ইচিকাওয়ার রুমে যায়। বলে, তোর সব ছবি আমি দেখেছি। শিহো আর তুই তো এক স্কুলেই ছিলে। এরপর একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, এরা কে? ইচিকাওয়া জানায় তারা তার স্কুলের বন্ধু ছিল, কিন্তু তারা সেই স্কুলে চান্স পায়নি যেটা সে চেয়েছিল। ফলে সে ভীষণ হতাশ হয়ে পড়ে। এই হতাশা থেকেই তার মধ্যে একরকম সমাজবিমুক্তা তৈরি হয়। সে নিজেকে সবাই থেকে গুটিয়ে নেয়। ইয়ামাদা তাকে সাহস দেয়, কিন্তু হঠাৎ লক্ষ্য করে সে একটা ম্যাগাজিন পড়ছে। সে ম্যাগাজিনটা দেখতে গেলে ইচিকাওয়া হঠাৎ সেটা লুকাতে যায়। তারা কয়েক সেকেন্ড চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে, একে অপরের হৃৎস্পন্দন স্পষ্ট শোনা যায়। ইয়ামাদা ক্ষমা চায় এবং চলে যায়, কিন্তু যাওয়ার আগে বুক থেকে কিছু ব্ল্যাকমেল মেটেরিয়াল নিয়ে যায়, এই বলে, কাল আমি আমার বুক দেখাবো, মানে আবার দেখা হবেই।
রাতে ইচিকাওয়া যে মাঙ্গা পড়ছিল তার মেইন ক্যারেক্টার বলে, তুই তো বাচ্চা, এখনই কনফেস কর। পরদিন ইচিকাওয়া স্কুলে গিয়ে হঠাৎ ইয়ামাদার জাম্প স্কেয়ারে পড়ে। এরপর সে তাকে ফলো করে আর বলে, এই চাবির রিংটা তোর ইউনিফর্মে বাঁধি, আমরা তো এখন কপল। স্কুল বিল্ডিংয়ের পেছনে দাঁড়িয়ে ইয়ামাদা তার গলার বোতামে সেই কুকুরের চাবির রিং বাঁধে। এই মুহূর্তে ইচিকাওয়ার মনে কোনো দ্বিধা থাকে না। সে স্পষ্ট করে বলে, আমি আসলে স্কুলে আসতে চাইতাম না, কারো সাথে মিশতে চাইতাম না, কিন্তু তোকে পাওয়ার পর থেকে আমি এখন স্কুলে আসা উপভোগ করি। গত কয়েক মাসে ইয়ামাদার সঙ্গে কাটানো প্রতিটি সুখের মুহূর্ত ইচিকাওয়াকে বদলে দিয়েছে, ভালো দিকেই। আর এই পরিবর্তনের পেছনে আছে শুধুই সে। কিন্তু ইয়ামাদা তাকে বলে, এই পরিবর্তন তুই নিজেই এনেছিস, সুতরাং নিজের কৃতিত্ব নিজেকেই দে। সবশেষে ইচিকাওয়া তার মুখোশটা ফেলে দেয় আর নিজের মনের গভীরতায় থাকা ভয়, দুর্বলতা, ভালোবাসা সবকিছু আলিঙ্গন করে। এই হৃদয়ের বিপদে ঝাঁপিয়ে পড়ে সে, একজন 6 ফুট লম্বা দেবীর প্রেমে, যে এতটাই অসাধারণ যে তোমরা, হ্যাঁ, যারা একাকী বসে এই ভিডিও দেখছ, তোমাদের জীবনে এমন কাউকে পাওয়ার ভাগ্য সম্ভবত হবে না। তাই লাইক দাও, সাবস্ক্রাইব করো, যাতে তোমরা নিজের ব্লকের সবচেয়ে কিউট মেয়েটাকেও একদিন ইমপ্রেস করতে পারো, যদি এখনও হাই স্কুলে পড়ো। আর যদি না পড়ো, তাহলে পরের ভিডিওটাই দেখে ফেলো।